ইডি বলছে আমরা ডাটা নিয়ে আসিনি, যত ডাটা নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন। আর তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ডাটা প্রোটেক্টেড না। এই দুটো কন্টেন্টকে পাশাপাশি রাখো। এক, তাহলে তৃণমূল কংগ্রেসকে অ্যাকচুয়ালি ওখানে মমতা ব্যানার্জিকে পার্টি করে মামলা করা উচিত ছিল, যে মমতা ব্যানার্জির হাতে এই তৃণমূলের ডাটা সুরক্ষিত না। যদি সেখানে কোল স্ক্যামের ডাটা থাকে সেই একই বাড়িতে, বা অন্য কোনো ডাটা থাকে যেটা পিএমএলএ অ্যাক্টে ইডি তদন্ত করছে, সেখানে ইডি গিয়ে সার্চ করতে পারবে না? আমি তর্কের কাছে ধরেও নিই যে ওখানে প্রার্থী তালিকায় ছিল, তারপরেও ইডি সার্চ করতে পারে এবং মুখ্যমন্ত্রীর কোনো আইনগত ক্ষমতা নেই সেখানে থেকে গিয়ে সেই সার্চ চলাকালীন তিনি এন্ট্রি নেবেন, তারপরে গিয়ে সেখান থেকে সেই ডাটা নিয়ে পালিয়ে আসবেন। এভিডেন্স আদৌ পাওয়া যাবে? যত টাইম যাবে এভিডেন্স নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তাই সময় নষ্ট না করে ইডির উচিত ইমিডিয়েট ওই এভিডেন্স গুলো আবার রিকালেক্ট করা। আইনের শাসন যদি থাকে এবং আইনের শাসন যে রয়েছে এটা প্রমাণ করার জন্য ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত। নিশ্চিতভাবেই বিপদ ঘনাবে, এদের বিপদ বাড়বে। যারা যারা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকলেরই এই মামলায় বিপদ বাড়বে। ভোট পেয়ে ক্ষমতা পেয়েছে মানেই সার্চ চলাকালীন গিয়ে ডকুমেন্ট নিয়ে পালিয়ে আসতে পারে না। একজন পুলিশ মন্ত্রী বলেই থানায় গিয়ে অপরাধী ছাড়িয়ে এনে বলতে পারে না যে আমি গুন্ডা কন্ট্রোল করি। একজন মুখ্যমন্ত্রী হয়েছে মানেই সিবিআই তদন্ত করছে, তার মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে নিজাম প্যালেসে ঢুকে যেতে পারেন না। চোরের মায়ের বড় গলা, পেহলে চুরি উসকে বাদ সেনা জুড়ি, এই মামলা হচ্ছে তাই। কি নিষিদ্ধ বস্তু নাকি তৃণমূলের প্রার্থী তালিকা? তো ভালো হতো ইডি, অন্য আর্গুমেন্ট যদি দিই, ইডি যদি ধরুন এই প্রার্থী তালিকা পেয়ে যেত এবং সেটা যদি লিকড হতো এবং সেই যদি তা হতো, আগে থেকে প্রচার হয়ে যেত তৃণমূল কংগ্রেসের অমক কেন্দ্রের প্রার্থীকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটিকে না উনি রাষ্ট্র ভেবে নেন। উনি ভাবেন আমি রানী, মহারানী, আমি যা করব, আমি চুরি করব, সব মেনে নিতে হবে, রাজ্যের জনগণকে মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে, বলতে হবে চোরের মহারানী, ও হচ্ছে মহৎ। দেখুন, প্রথম কথা, ইডি বলছে আমরা কোনো ডাটা নিয়েই যেতে পারি। আর তৃণমূল কংগ্রেস মামলা করেছে এই বলে যে তৃণমূল কংগ্রেসের ডাটা নাকি যাতে সুরক্ষিত থাকে সেই জন্য তারা মামলা করেছে। মামলার কন্টেন্টটা তাই। ভাবুন একবার, যার ডাটা নিয়ে পালিয়ে গেছেন মমতা ব্যানার্জি, ইডি বলছে, কিন্তু ইডি বলছে আমরা ডাটা নিয়ে আসিনি, যত ডাটা নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন। আর তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ডাটা প্রোটেক্টেড না। এই দুটো কন্টেন্টকে পাশাপাশি রাখো। এক, ইডি বলছে ডাটা আমরা পাইনি, সমস্ত ডাটা নিয়ে পালিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল কংগ্রেস বলছে তাদের ডাটা সুরক্ষিত নয়, তাদের ডাটাকে সুরক্ষিত করতে হবে। তাহলে কি তৃণমূল কংগ্রেস মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাদের ডাটা সুরক্ষিত নয়? আমার প্রশ্ন থাকলো। তার কারণ ডাটা তো ইডি নিয়ে পালিয়ে যায়নি, নিয়ে তো পালিয়ে গেছে মমতা ব্যানার্জি। তাহলে তৃণমূল কংগ্রেসকে অ্যাকচুয়ালি ওখানে মমতা ব্যানার্জিকে পার্টি করে মামলা করা উচিত ছিল, যে মমতা ব্যানার্জির হাতে তৃণমূলের ডাটা সুরক্ষিত না। মানে মামলার সারবত্তাই রইল না, একটা সারবত্তাহীন মামলা করেছে তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবে ডিসপোজ অফ হয়েছে। অ্যাকচুয়ালি ডিসমিস করা উচিত ছিল উইথ কস্ট। একদম। কারণ হচ্ছে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছে। যে তৃণমূল কংগ্রেসের নেত্রী ডাটা চুরি করলো, ডাকাতি করলো, চুরি করা বলা ভুল, মানে সঙ্গী সাথী নিয়ে গিয়ে 5 জনের অধিক সঙ্গী সাথী নিয়ে গিয়ে ডাকাতি করেছে, যে দলের তিনি মাথা সেই দল মামলা করছে, ওই ডাটা সুরক্ষিত রাখতে হবে। মানে মামলা করার সাহস হলো কি করে? আমি তর্কের কাছে যদি ধরেও নি ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ছিল, যদি সেখানে কোল স্ক্যামের ডাটা থাকে সেই একই বাড়িতে, বা অন্য কোনো ডাটা থাকে যেটা পিএমএলএ অ্যাক্টে ইডি তদন্ত করছে, সেখানে ইডি গিয়ে সার্চ করতে পারবে না? যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থাকে, তাহলে মমতা ব্যানার্জি গিয়ে সেখান থেকে তালিকা নেওয়ার নাম করে কি এভিডেন্স নিয়ে পালিয়ে আসবে? কালকে তো যে কোনো চোর চুরি করবে, দিয়ে পাশে বলবে আমার দলের নাম, একটা দলের নাম দিবে, দিয়ে একটা তালিকা দিয়ে দেখে দেবে, অমক কেন্দ্রে অমক দাঁড়াবে, তমক কেন্দ্রে তমক দাঁড়াবে,
যে ইনভেস্টিগেশন করতে হবে, বলবে এখানে প্রার্থী তালিকা রয়েছে, খবরদার ব্যাংক লুট করে নিয়ে এসে ওখানে একটা প্রার্থী তালিকা রেখে দেবে, বললো আমি দল খুলবো, ওখানে সম্ভাব্য প্রার্থী তালিকা ছিল, অতএব তুমি এখানে ইনভেস্টিগেশন করতে পারবে না। এটা কখনো হতে পারে? আমি তর্কের কাছে ধরেও নিই যে ওখানে প্রার্থী তালিকা ছিল, তারপরেও ইডি সার্চ করতে পারে এবং মুখ্যমন্ত্রীর কোনো আইনগত ক্ষমতা নেই সেখানে থেকে গিয়ে সেই সার্চ চলাকালীন তিনি এন্ট্রি নেবেন, তারপরে গিয়ে সেখান থেকে সেই ডাটা নিয়ে পালিয়ে আসবেন। কার পারমিশনে ওখানে এন্ট্রি নিলেন? কে পারমিট করলো? ডাটা নিয়ে পালিয়ে আসতে কি ইডি পারমিট করেছিল? ইডি তো প্রেস রিলিজ করে তো অন্য কথা বলছে, বলছে কি এভিডেন্স নিয়ে পালিয়ে গেছে। এখন উচিত ইমিডিয়েট ইডির উচিত এই মুহূর্তে যেখানে ওই কি এভিডেন্সেস গুলো রাখা আছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হতে পারে, নবান্নের 14 তলা হতে পারে, অন্য যে কোনো জায়গায় হতে পারে, যেখানে এভিডেন্স আছে সেখান থেকে এভিডেন্স কালেক্ট করা। দ্বিতীয়, ওর এই যে তদন্ত, যে চুরি করার এই যে তদন্ত যে পাবে, কারণ এই তদন্ত পুলিশ করতে পারে না, মানে পুলিশ মানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছি বা কলকাতা পুলিশ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন পুলিশের কথা বলছি। এই তদন্ত যে সরকারি কর্মীকে কাজে বাধা দান, কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে আসা, ডাকাতি করা, এর তদন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ করতে পারবে না, কারণ তা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন। অতএব এই তদন্তভার অন্য কোনো এজেন্সির হাতে যাওয়া উচিত। সেটা হতে পারে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, হতে পারে আদালত যদি মনে করেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে, এসআইটি তৈরি করে তাদের হাতে দেবেন, তদন্তভার দিতে পারেন। সেই তদন্তকারী সংস্থার প্রথম কাজ হওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন শুরু করা, কাস্টডিতে নিয়ে। এবং ইডির ইমিডিয়েট উচিত, আদালতের কালকে মামলা আছে, কিন্তু মামলা ধরার আগেই ওই এভিডেন্স গুলো আবার কালেক্ট করা উচিত, কারণ এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো তদন্তের ক্ষেত্রে। এই 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 কারণেই আপনি যে প্রশ্নটা করলেন না, এখানে উত্তরটা লুকিয়ে, যে এভিডেন্স আদৌ পাওয়া যাবে, যত টাইম যাবে এভিডেন্স নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তাই সময় নষ্ট না করে ইডির উচিত ইমিডিয়েট ওই এভিডেন্স গুলো আবার রিকালেক্ট করা, কারণ এভিডেন্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পালিয়ে গেছে, ওকে রিকালেক্ট করে ওই এভিডেন্সের উপর ভিত্তি করে তদন্ত চালানো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকার অধিকার নেই, তার যদি প্রার্থী তালিকা থেকেও থাকতো, ওখানে গিয়ে ওই প্রার্থী তালিকা আসলে সুরক্ষিত করার প্রশ্নে গিয়ে সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে আসার কোনো প্রকার আইনগত ভিত্তি নেই। এবং তৃণমূল কংগ্রেস যে মামলাটি করেছিল একটা সারবত্তাহীন মামলা, তাই খুব স্বাভাবিকভাবে ডিসপোজড অফ হয়েছে, নিষ্পত্তি হয়েছে। কিন্তু আমি মনে করি আরো স্ট্রিনজেন্ট কোনো কিছু হওয়া উচিত ছিল ওদের, কারণ এটা অ্যাকচুয়ালি একটি তদন্তকারী সংস্থাকে যেভাবে হ্যারাস করেছে, যেভাবে দুষ্কৃতীদের উৎসাহ প্রদান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুষ্কৃতীদের উৎসাহ প্রদান করেছেন যে তোমরাও তদন্ত চলাকালীন এইভাবে তদন্ত প্রক্রিয়ায় বাধা প্রদান করবে, উৎসাহ প্রদান। একজন সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী, এই রাজ্য প্রশাসন চালান, পুলিশের মাথা, সে গিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে এলো। ঘাট চেপে ধরে জেলে ভরাটা উচিত, ওটা ঠিক কাজ হবে। পহলে চুরি उसके बाद সেনাজুরি। আইনের শাসন যদি থাকে এবং আইনের শাসন যে রয়েছে এটা প্রমাণ করার জন্য ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত এবং ইমিডিয়েট ওই এভিডেন্স গুলো কালেক্ট করা উচিত। যদি সেটা না হয় তাহলে কিন্তু মানুষের আইনের উপরে আস্থা চলে যাবে, এটা কিন্তু হওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানার্কিকে আহ্বান করছে, তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, দেশে যে রুল অফ ল রয়েছে, আইনের শাসন রয়েছে, এটা প্রতিষ্ঠা করার জন্য ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা এবং ইডির উচিত ওই সমস্ত এভিডেন্স গুলো যেখানে আছে, মমতা ব্যানার্জির বাড়িতে যদি থেকে থাকে ওর বাড়িতে তো ঢুকে সেই এভিডেন্স গুলো কালেক্ট করা উচিত। যদি নবান্নের 14 তলায় রাখা থাকে সেখানে ঢুকে কালেক্ট করা, যেখানে রয়েছে, যদি মাটির নিচে রাখা থাকে খুঁড়ে, তাহলে সেই খুঁড়ে মাটির নিচ থেকে সেই এভিডেন্স কালেক্ট করা উচিত। কারণ
ইডি এটাকে কিন্তু তার প্রেস রিলিজে কি এভিডেন্সেস বলেছে, সেটা যদি হয় ইডির উচিত ওই এভিডেন্স গুলো রিকালেক্ট করা। যদি সেটা না পারেন, এটা ইডির অকর্মণ্যতা। আর একটা কথা বলি, দেখুন ওখানে যারা যারা উপস্থিত ছিলেন, যারা ওই এভিডেন্স নিয়ে আসার ক্ষেত্রে, এক মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন আইপিএস আধিকারিক, পুলিশ কর্মী এবং অন্যান্য আধিকারিক, সরকারি আধিকারিক যারা ছিলেন, সে আইপিএস হোক আইএস হোক, তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রসেস ইনিশিয়েট করা, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা এক। দ্বিতীয় হচ্ছে এই দুষ্কর্ম করার জন্য তাদেরও বিরুদ্ধে পেনাল অ্যাকশন নেওয়া। তৃতীয় হচ্ছে এই ইডির আধিকারিকদের বিরুদ্ধেও এদের শোকজ করা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার কারণ তারা ঢুকতে পারমিট করলো কেন? প্রথম কথা, ঢুকতে পারমিট করলে পরবর্তীতে নিয়ে যেতে পারমিট করলো কেন? তুমি সার্চ করছো, সার্চ চলাকালীন ঢুকবে কেন? ওখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল, বন্দুক ছিল না, বন্দুকে গুলি ছিল না, হাতে লাঠি ছিল না, পিটিয়ে পাট করে দিতে হতো। আমি বলছি, এটা জেনে বুঝেই বলছি। যে যে ঢুকতে যেত, যে ঢুকতো, কারোর অধিকার নেই সার্চ প্রিমিসেস আন্ডার সেকশন 17 অফ পিএমএল অ্যাক্ট। ইডি সার্চ সিজার করতে পারে, কারোর এই অধিকার নেই। কার ইডি পারমিট করেছিল? ইডি পারমিট করেছিল? ইডি যদি পারমিশন দিয়ে থাকে, যে অফিসার পারমিশন দিয়েছে, তারপরেও যদি ইডি উল্টো প্রেস রিলিজ করে, তাহলে যে অফিসার পারমিট করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ইডি যদি এটা না করতে পারে, ইডি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি এই বিষয়টিকে সঠিক ভাবে তদন্ত যদি না করতে পারে, তাহলে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য, দেশে যে রুল অফ ল রয়েছে সেটা প্রমাণ করার জন্য ইডির উচিত ওই এভিডেন্স গুলো রিকালেক্ট করা এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়, যতজন আইপিএস অফিসার ওখানে ছিলেন, সরকারি আধিকারিক ছিলেন, পুলিশ কর্মী ছিলেন, যারা তাদের সামনে দুষ্কর্ম হতে দেখেও প্রতিহত না করে রেদার দুষ্কর্মের অংশ হয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করা। তবে এটুকু ঠিক, সুপ্রিম কোর্টে সামনে মামলা হলে নিশ্চিতভাবেই বিপদ ঘনাবে, এদের বিপদ বাড়বে। যারা যারা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকলেরই এই মামলায় বিপদ বাড়বে। এই মামলায় মানে যা করেছে ক্যামেরার সামনে, ওটা করা যায় না, ওটা একদম করা যায় না। এরা কি মানে ভেবেছে মানে আমরা ক্ষমতা পেয়েছি বলে, ভোট পেয়েছি বলে যা ইচ্ছা তাই করতে পারি? আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মিস্টার রাজু বলেছেন তৃণমূলের কোনো কিছু বাজেয়াপ্ত হয়নি, তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন। কি বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট শুনে? অবভিয়াসলি দেখুন, নিষ্পত্তি করেছে, খারিজ করেননি। আমি জানি না কি তিনি কি বলেছেন। আমি ডিসমিসড এবং ডিসপোজের মধ্যে পার্থক্য নিশ্চিতভাবেই সকলেই জানেন। ফলে নিষ্পত্তি করেছেন। তবে উচিত ছিল এই যে গ্রাউন্ডে অ্যাকচুয়ালি মামলা হয় না, একটা সারবত্তাহীন মামলা করার জন্য এবং আদালতের সময় নষ্ট করার জন্য উপযুক্ত কস্ট ইম্পোজ করা তৃণমূল কংগ্রেসের উপরে। এর আগে আপনাদের একটা মনে করে দিতে চাইবো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কিন্তু আদালত কস্ট ইম্পোজ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে টাকা দিয়ে গেছিল। ফলে এই যে চুরি করলো তৃণমূল নেত্রী আর মামলা করলো তৃণমূল কংগ্রেস ডাটা প্রোটেকশনের জন্য, দ্বিচারিতা, সরাসরি দ্বিচারিতা। একদিকে চুরি করছে মমতা ব্যানার্জি, ডাকাতি করছে মমতা ব্যানার্জি, আর বলছে ডাটা প্রোটেক্ট করো তৃণমূল কংগ্রেস। দ্বিচারিতা। ইডি বলছে আমি কোনো ডাটাই নিয়ে যাইনি, ডাটা নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি। আইপ্যাক কি বলছে? যদি সার্চ করে সিজার করে, সিজার লিস্ট দেবে যার কাছ থেকে সিজ করবে আইটেম গুলো। সিজার লিস্ট দিয়েছে? ওই যার বাড়িতে ইয়ে করেছিল সে সিজার লিস্ট পেয়েছে? ইনভেস্টিগেশন করছিল, সার্চ করে, সে সিজার লিস্ট পেয়েছে? পাইনি। তাকে কি দিয়েছে যে এই আইটেম গুলো আমরা সিজ করে নিয়ে এলাম? ইডি দিয়েছে? দেয়নি।
তাহলে সিজড হয়নি? আর ফাইল নিয়ে দৌড়চ্ছে কে? ফাইল গাড়িতে ঢোকানো হচ্ছে, আপনারাই দেখিয়েছেন। প্রতিমন্ত্রীকে দেখা গেছে। তাহলে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালিয়ে এলো, যার বাড়িতে সার্চ হলো সে সিজার লিস্ট পেল না। ইডি বলছে আমি কোনো ডকুমেন্টই কোনো ডাটাই নিইনি, সব ডকুমেন্ট নিয়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি। চোরের মায়ের বড় গলা। তৃণমূল কংগ্রেস বলছে ডাটা প্রোটেকশন করো, কেন মমতা ব্যানার্জির হাতে ডাটা অসুরক্ষিত? দেখুন, যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় গর্হিত অপরাধ। এই অপরাধে যদি শাস্তি না হয় তাহলে কিন্তু মানুষ ছেড়ে কথা বলবেন। সামনে কি ভয়ঙ্কর বিপদ? সুপ্রিম কোর্টে এই মামলা গেলে মুখ্যমন্ত্রী কি ভয়ঙ্কর বিপদ? তোর হওয়া উচিত। যদি না হয় তাহলে সেটা কিন্তু মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক হবে। একদমই ফিরদৌস দা, আমি রুল অফ ল বলে যে কোনো বস্তু আছে, সেটা মানুষের কাছে অনুধাবন করিয়ে দেওয়ার জন্য নিশ্চিতভাবে আদালতেরও কিন্তু একটি ভূমিকা আছে। আমি মনে করি এই মামলায় সাংবিধানিক আদালত সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই বিশ্বাস আমার রয়েছে। এবং মানুষের মনে এই দৃঢ় বিশ্বাস দেবে যে হ্যাঁ, ভারতবর্ষে এখনো পর্যন্ত রুল অফ ল রয়েছে, আইনের শাসন রয়েছে। একজন ভোট পেয়ে ক্ষমতা পেয়েছে মানেই সার্চ চলাকালীন গিয়ে ডকুমেন্ট নিয়ে পালিয়ে আসতে পারে না। একজন পুলিশ মন্ত্রী বলেই থানায় গিয়ে অপরাধী ছাড়িয়ে এনে বলতে পারে না যে আমি গুন্ডা কন্ট্রোল করি। একজন মুখ্যমন্ত্রী হয়েছে মানেই সিবিআই তদন্ত করছে, তার মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে নিজাম প্যালেসে ঢুকে যেতে পারেন না। ফলে এই সমস্ত কুকর্মের একটা শাস্তি হওয়া উচিত। যা যা আগে করেছেন, ভেবেছেন এগুলোতে কিছু হয়নি, অতএব এর সাহস বেড়েছে। একদমই এর যে অপার সাহস হয়েছে, দুঃসাহস, এই দুঃসাহসের কিন্তু একটা যোগ্য বিচার হওয়া উচিত। আর যেভাবে দুষ্কর্ম করেছেন, বেআইনি কাজ করেছেন, উনি পারেন না। আমি যে তর্কের ক্ষেত্রে ধরেও নিই ওটা তৃণমূল কংগ্রেসের লিস্ট, প্রার্থী তালিকা, তারপরেও ওনার এই ক্ষমতা নেই উনি সেই সার্চ প্লেসে গিয়ে সেই তালিকা নিয়ে আসবেন। ফিরদৌস দা, আমি বলবো ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুকে বলতে শোনা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য নিয়ে চলে গিয়েছেন, তাই তৃণমূলের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা এবং সেক্ষেত্রে ইডির তরফ থেকে সমস্ত সাহায্য করা হবে। কি বলবেন? তা আমি তো সে কথাই প্রথম থেকেই বলছি, এর আগেও বলেছি, চোরের মায়ের বড় গলা, পেহলে চুরি উসকে বাদ সেনা জুড়ি, এই মামলা হচ্ছে তাই। প্রথম দিন থেকে বলে আসছি। একেবারে মানিকা গুরুস্বামী একদম তৃণমূলের আইনজীবী, তিনি বলছেন যে গত 6 বছর ধরে ইডি কিচ্ছু করেনি। ভোটের কয়েক মাস আগে তারা এই ধরনের অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রীর নামে কিছু বলার সময় শিষ্টাচার মেনে চলা উচিত। দাবি তৃণমূলের আইনজীবী, তার কথা একজন মুখ্যমন্ত্রীর নামে বলছেন, তিনি কয়েকবারের মুখ্যমন্ত্রী, তার নামে আদালতে বলার আগে কিছু শিষ্টাচার মেনে চলা উচিত। কি বলবেন? ভিডিও এভিডেন্সের পরে তার আইনজীবী এই কথা বলে আর্গুই করছেন। আপনি তো একজন অভিজ্ঞ আইনজীবী, কি বলবেন ফিরদৌস দা? দেখুন, আমি প্রথমেই বলি, মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিতভাবে সাংবিধানিক পদে রয়েছেন। একজন সাংবিধানিক পদাধিকারী, তার যে পদ বা তার যে নাম, সেটা বলে অ্যাড্রেস করাটাই সেটাই স্বাভাবিক আদালতে। তিনি যে অপরাধটি করেছেন সেটি গর্হিত অপরাধ। এখনো পর্যন্ত তিনি অ্যাকিউজড। মুখ্যমন্ত্রীকে আমি মানে সত্যি সত্যিই মুখ্যমন্ত্রী এই কাজ যে করতে পারেন, কোন মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিন, এটা ভাবতেও পারি না যে একজন মুখ্যমন্ত্রী সার্চ চলাকালীন সেখানে পৌঁছে গিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে আসবেন। এর থেকে গর্হিত অপরাধ আর কিছু হতে পারে না। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটে এই রাজ্যের, তিনি অ্যাকচুয়ালি আইন ভঙ্গ করে একটা দৃষ্টান্ত রেখেছেন। এই দৃষ্টান্তের বিরুদ্ধে যে অপদৃষ্টান্ত রেখেছেন, অ্যাকচুয়ালি এটা তো কখনোই হতে পারে না স্বাভাবিকভাবে। তার একটি উপযুক্ত পেনাল অ্যাকশন হওয়া উচিত, না হলে কিন্তু এই অপরাধের সংখ্যা এবং এই ধরনের অপরাধীর সংখ্যা বাড়বে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ করার পরে যদি তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন না হয়, তাহলে অন্য 5টা অপরাধীরাও কিন্তু সেটা দেখে উৎসাহিত হবে।
একদম ফিরদৌস দা, কেন্দ্রের আইনজীবীকে আরো বলতে শোনা গেল যে কারো তথ্য অন্য কারোর কাছ থেকে উদ্ধার হলে যার কাছ থেকে উদ্ধার হয়েছে তার তো আদালতে আসা উচিত। তৃণমূলের ঠিকানা 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। এছাড়া কোনো রাজনৈতিক দলের তথ্য ব্যক্তি বিশেষের কাছে রাখলে এই মামলায় আইনি এবং মৌলিক অধিকার নিয়েও প্রশ্ন তুলছেন কেন্দ্রের আইনজীবী। কি বলবেন? অবভিয়াসলি দেখুন, আমি তো প্রথমেই মানে আমার বিষয়টাকে পুরো মানে মানে পুরো গোলযোগ লেগেছে। আচ্ছা বলুন তো, যে তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তারা একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করেছেন, এই ধরে নিলাম। কিন্তু তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তিনি একটি প্রার্থী তালিকা তৈরি করলেন। আমি ধরো তর্কের খাতিরে ধরলাম তিনার তৈরি করা। সেই তালিকা সুরক্ষিত করার জন্য মুখ্যমন্ত্রীর এত উদ্গ্রীবতা কেন? তাই না? ধরুন আইপ্যাক একটা তালিকা তৈরি করেছে, আমি একদম মাইলবাদ ছেড়ে দিলাম। আইপ্যাক একটা তালিকা তৈরি করেছে। আইপ্যাক এর যিনি মাথা প্রতীক জৈন, তার বাড়িতে এবং অফিসে সার্চ হয়েছে, সেই তালিকাটা ধরুন ইডি পেয়ে গেল, তাতে বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি তর্কের খাতিরে ধরলাম, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্গুমেন্ট। সেই তালিকা মাইট বি, সেই তালিকা চেঞ্জ হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে, সেই তালিকা কি নিষিদ্ধ তালিকা? লোকে তো তালিকা মানে প্রার্থীর নাম দেয়ালে দেয়ালে লিখে বেড়ায়, যাতে তার তালিকার প্রচার হয়, সেই প্রার্থীর প্রচার হয়। আপনারাই তো যখন প্রার্থী ডিক্লেয়ার্ড হয়, তখন তো আপনারাই পড়ে পড়ে শোনান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমক কেন্দ্রে অমক জন প্রার্থী হবে। কি নিষিদ্ধ বস্তু নাকি তৃণমূলের প্রার্থী তালিকা? তো ভালো হতো তো ইডি, অন্য আর্গুমেন্ট যদি দিই, ইডি যদি ধরুন এই প্রার্থী তালিকা পেয়ে যেত এবং সেটা যদি লিকড হতো, এবং সেই যদি তা ইয়ে হতো, আগে থেকে প্রচার হয়ে যেত তৃণমূল কংগ্রেসের অমক কেন্দ্রের প্রার্থীকে। যদিও এটা হওয়া উচিত নয়, আমি দেখুন আমি এটা লাইটলি বলছি, কিন্তু এটা একটা তালিকা, সেটা নিষিদ্ধ তালিকা নয়। যদি সেখানে ধরুন একটা তালিকা রয়েছে, তার সাথে আরো 5টা চুরির দ্রব্য রয়েছে, সেখানে ইডি সার্চ করতে পারবে না? একেবারে কয়লা চুরির ডকুমেন্ট রয়েছে আর তার সাথে প্রার্থী তালিকাটাও রয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে এটাই ঠিক। ইডি সার্চ করে সে কয়লা চুরির ডকুমেন্ট আনতে পারবে না? সেই কয়লা চুরির ডকুমেন্ট সহ প্রার্থী তালিকা সব নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে যাবেন? মমতা ব্যানার্জি, ইডি তো বলছে তারা কোনো ডকুমেন্টই পাননি, ডকুমেন্ট সিজ করেননি, সব নিয়ে মমতা ব্যানার্জি পালিয়ে গেছে। আর আমরা কি দেখেছি? আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ফাইল, মমতা ব্যানার্জি এরকম করে একটা ফাইল ধরে আছে, গাদা গাদা সব কাগজ। কি কাগজ? অত প্রার্থী, 294টা কেন্দ্র দিদি, কাকে বোকা বানাচ্ছেন? 294টা কেন্দ্রের প্রার্থীর তালিকা ক পেজ হবে দিদি? কাকে বোকা বানাচ্ছেন? জনগণকে বোকা পেয়েছেন? আপনি বলুন 294 প্রার্থীর তালিকা ক পেজ ধরে হবে? 2 পেজ, 4 পেজ, 6 পেজ, 10 পেজ, 50 পেজ? কাকে বোকা বানাচ্ছেন বলুন? সোজা কথা, ইডি রেড করতে গেছিল, ওখান থেকে ডকুমেন্ট নিয়ে পালিয়ে এসছেন। ফিরদৌস দা, আমি একটা শেষ একটা প্রশ্ন আমার। একদম ইডির আইনজীবী বলছেন যে ছত্রে ছত্রে ইলেকশনের কথা বারবার বলা হয়েছে, কিন্তু ইলেকশনের তো 2026-এর নির্বাচনের তো এখনো নির্ঘণ্টই প্রকাশ হয়নি, সেখানে বারংবার ইলেকশনের কথা, এসআইআর এর কথা যে তৃণমূল বলছে, সেই এসআইআর এর কথাও তো আইপ্যাক এসআইআর নিয়ে কাজ করছে, রাজনৈতিক দলের অফিসে তো যাওয়া হয়নি। না না, আর রাজনৈতিক দলের অফিসে যেতে পারবেন না কেন? যদি কোনো রাজনৈতিক দলের অফিসে যদি কয়লা চুরির ডকুমেন্ট থাকে, তাহলে যাবে না? কালকে যদি রাজনৈতিক দলের অফিসে চুরির তথ্য থাকে, যাবে না? অবশ্যই যাবে, আইনে কোনো বাধা নেই। আইনগতভাবে আপনি আমাকে দেখিয়ে দিন যে কোনো রাজনৈতিক দলের মানে দপ্তরে কোনো তদন্তকারী সংস্থা যেতে পারবে না, আমাকে একটা প্রভিশন দেখিয়ে দিন। আইনে কোথায় বাধা রয়েছে? রাজনৈতিক দলের অফিসে যদি বোম রাখা থাকে, পুলিশ বা তদন্তকারী সংস্থা যাবে না? ডেড বডি পড়ে আছে, যাবে না? কয়লা চুরির ডকুমেন্ট আছে, যাবে না? ব্যাংক চুরির টাকা রাখা আছে, যাবে না? ও না না, ওখানে ঝান্ডা টাঙানো আছে, তৃণমূলের ঝান্ডা, অথবা চুরি, ওখানে চুরির ডকুমেন্ট সব রাখতে দাও। আর আইপ্যাকের এসআইআর কি কাজ? আইপ্যাকের এসআইআর কি কাজ আপনি আমাকে বুঝিয়ে বলুন। এসআইআর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে নির্বাচন কমিশন করছে, বুঝলাম, বুথে বুথে বুথ লেভেল অফিসার, বিএলএ পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। আইপ্যাক, আপনি তো আইপ্যাক তো আপনার স্ট্র্যাটেজিস্ট, ওর আবার এসআইআর কি কাজ? আপনি বিএলএ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওর বিএলএ তালিকাও ছিল ওর কাছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম,
তো সে বিএল এর তো নাম আপনারাই তো দিয়েছেন, ওটা তো নিষিদ্ধ কোনো দ্রব্য না, নিষিদ্ধ কোনো বস্তু না, তাই না? আর এসআইআর নিয়ে তো ওপেন হচ্ছে, যাকে ডাকছে তাকে হিয়ারিং এর নোটিশ দিচ্ছে, তো এসআইআর এর ডকুমেন্ট আইপ্যাক এর অফিসে সেটা নিষিদ্ধ বস্তু কি করে হয়ে যায়? এসআইআর নিয়ে কোনো ডাটা যদি লেখা থাকে আইপ্যাক এর অফিসে, সেটা নিষিদ্ধ বস্তু কি করে হয়ে যায়? এসআইআর নিয়ে ডাটা তো প্রতিদিন নিউজ পেপারে বেশি বেরোচ্ছে, কাউকে ডাকতে হলে তাকে হিয়ারিং নোটিশ দিচ্ছে। কিন্তু আমি বলবো ইডির আর্জি এমনটাই ছিল যে গোটা মামলার তদন্তভার সিবিআই কে দেওয়া হোক এবং আইপ্যাক এর অফিস এবং প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হোক, কি বলবেন? অবভিয়াসলি এটাই হওয়া উচিত, কারণ এই মামলার তদন্ত মানে মমতা ব্যানার্জির আওতাধীন পুলিশ করবে, যে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করবে? পুলিশ কি সাহায্য করার কথা বলেছে? অবভিয়াসলি করতেই হবে, করতেই হবে, বাধ্য? করতেই হবে। না হলে যে করবে না, যারা যারা ইনভলভ, যদি ধরেন ওই সিসিটিভি ফুটেজ মুছে দেয়, যারা যারা ইনভলভ থাকে তাদের ঘাট চেপে ধরে জেলে পড়বে। মুখ্যমন্ত্রী শান্তিতে ঘুমোতে পারবেন আজকের পরে? কালকে তো সুপ্রিম কোর্টের মামলা রয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টে তো মামলা রয়েছে, সুপ্রিম কোর্টের মামলাটা শুধুমাত্র বিষয় নয়, তারপরের অ্যাকশনটা বিষয়। কারণ মামলার কি রায় হওয়া উচিত আপনিও জানেন, আমিও জানি, সকলে বুঝতে পারছেন কি হওয়া উচিত, কিন্তু অ্যাক্ট করতে হবে তো। আপনাকে আমি মানে এর পূর্ব ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাইব। চাকরি চুরির মামলা কত সিবিআই তদন্তের নির্দেশ করিয়েছি বলুন তো, তারপরে কি হয়েছে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনাদের মনে থাকবে চাকরি চুরির মামলা যখন চলছিল, একইভাবে যারা সিটের মেম্বার ছিল, আদালত মনিটরিং এ তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সিট তৈরি করে দিয়েছে, সেই সিটের সদস্যদের বিরুদ্ধে মামলা করছিল, সিটের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছিল। আদালতকে অর্ডার দিয়ে বলতে হয়েছিল যাতে এই সিটের সদস্যদের বিরুদ্ধে আদালতের টিম ছাড়া কোনোভাবে মামলা না করেন, যতদিন পর্যন্ত এই চাকরি দুর্নীতির মামলায় তারা ইনভেস্টিগেশন করবেন। এই অর্ডার আদালতকে দিতে হয়েছিল। এই রাজ্যে তদন্ত করা এতটাই কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটিকে না, উনি রাষ্ট্র ভেবে নেন। উনি ভাবেন আমি রানী, মহারানী, আমি যা করব, আমি চুরি করব, সব মেনে নিতে হবে, রাজ্যের জনগণকে মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে, বলতে হবে চোরের মহারানী ও হচ্ছে মহৎ, ওকে বলতে হবে মমতা ব্যানার্জি চোরের মহারানী মহৎ, এটা সকলকে বলতে হবে। ও এটা মনে করে, আর এটাকে পশ্চিমবঙ্গ রাজ্য মনে করে এটা রাষ্ট্রের, উনি রাষ্ট্রের মহারানী। এই 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 যে ওর যে এই যে মানসিকতা তৈরি হয়েছে, এই মানসিকতার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। তার কারণ হচ্ছে, ওভাবে আমার মনে হলো সার্চ চলাকালীন চলে গেলাম, গিয়ে ডকুমেন্ট তুলে নিয়ে চলে গেলাম, এই দাদাগিরি নাকি? ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত। আমি বলবো রাজ্যের জন্য একদম ইডি আদালত পক্ষে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কতটা লজ্জা। সত্যি মানে মানে আমার ভাবতে লজ্জা করে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাকাত, এতদিন চোর বলা হতো, এখন ডাকাত, সঙ্গী সাথী নিয়ে গিয়ে ডাকাতি করতে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন ডাকাত, দুর্ভাগ্য এই প্রপোজিশনে গিয়ে পৌঁছতে